শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। এনটিভির পক্ষ থেকে ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমার সাথে আমি ইমতিয়াজ হোসেন, আমার সাথে একজন গেস্ট আছেন যিনি পাবলিক অ্যাক্সেস ব্যারিস্টার মিস্টার চৌধুরী সুলতান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতান ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার এই অনুষ্ঠানে কো হোস্ট হিসেবে আছেন মিস্টার কায়েজার খান। আসসালামু আলাইকুম। উনি একজন সিভিল সার্ভেন্ট। আমরা এই অনুষ্ঠানটিতে গত পর্বে আলোচনা করেছিলাম ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে। আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানটি একটি ফ্যামিলি ল নিয়ে অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা ফ্যামিলি লয়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিকস হচ্ছে নন মোলেস্টেশন অর্ডার। কীভাবে নন মোলেস্টেশন অর্ডার করতে হয়, নন মোলেস্টেশন অর্ডারের ব্যাপ্তি কতটুকু, এবং নন মোলেস্টেশন অর্ডার কে কার বিরুদ্ধে করতে পারে, সেগুলো নিয়ে আজকের পর্বে আমার অতিথি উনি আলোচনা করবেন। তার আগে গত পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার একটু রিক্যাপ করতে চাই। ডোমেস্টিক ভায়োলেন্স এটা একটা রিয়েল কনসার্নিং ম্যাটার এখন, যেহেতু আমরা গত পর্বে দেখেছিলাম যে 4 জন মহিলার মধ্যে একজন মহিলা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড 7 জন পুরুষের মধ্যে একজন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন। সো এই জায়গাগুলোতে দিনে দিনে যেভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়টা মারাত্মক আকার ধারণ করছে, সেজন্য আমরা এই বিষয়গুলোকে আপনাদের সাথে সুন্দরভাবে আলোচনা করতে চাই এবং এই বিষয়টা নিয়ে আপনাদেরকে অ্যাওয়্যার করতে চাই কী পদক্ষেপগুলো আপনারা নেবেন। আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেখেছেন সেই নাম্বারটিতে কল করে, অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যে কোনো প্রশ্ন রেখে। আমার গেস্ট উনি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুলতান ভাই, আমি যে কথাটা বলছিলাম যে নন মোলেস্টেশন অর্ডার, ডোমেস্টিক ভায়োলেন্সের পরেই যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য যে কোন স্টেপটা নিতে হবে, সেই নন মোলেস্টেশন অর্ডারটা আসলে কিভাবে যারা ভিকটিম তারা করবে, এই বিষয়টা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু সুন্দর করে বলতেন। যে থ্যাংক ইউ কায়সার ভাই এবং সম্মানিত দর্শকরা। আমি গতদিন আমরা কথা বলেছিলাম কিভাবে ডোমেস্টিক ভায়োলেন্স এবং কিভাবে একটা রেফারেল এনসিডিবি থেকে করা হয়, এবং যারা তখন আপনারা সলিসিটার কিংবা অন্যান্য যারা ডোমেস্টিক ভায়োলেন্স অর্গানাইজেশন তাদের থ্রুতে আপনি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। একটা নন মোলেস্টেশন অর্ডার হচ্ছে এমন একটি অর্ডার যেটা কেউ যদি আপনাকে হয়রানি করে থাকে কিংবা আপনাকে কোনো হুমকি দিয়ে থাকে, তখন আপনি এই অর্ডারটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাকে অ্যাপ্লিকেশন যে সময় করা হবে তখন আপনি যে হয়রানি হয়েছেন সেটার কোনো এভিডেন্স দেখাতে হবে। তো অ্যাপ্লিকেশনের সময় আপনারা যদি কারো কোনো সলিসিটারের ফার্মের থ্রুতে করে থাকেন যে আপনাদেরকে একটা জবানবন্দি কিংবা উইটনেস স্টেটমেন্ট সেটা দিতে হবে, এবং কী কারণে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, কিভাবে আপনি হয়রানি হয়েছেন এবং কিভাবে কি প্রতিকার আপনি চাচ্ছেন, এই কথাগুলো আপনাকে বলতে হবে। সাথে আপনি যদি হয়রানি বলে থাকেন তাহলে সেটার জন্য এভিডেন্স দিতে হবে। যেমন আপনাকে টেলিফোনে মেসেজ দিয়ে কোনো হুমকি দেওয়া হয়েছে যে আপনাকে ক্ষতি করা হবে, কিংবা আপনার এগেনস্টে আপনাকে মেন্টালি যদি টর্চার করা হয়, ফিজিক্যালি টর্চার করা হয়, ফাইন্যান্সিয়ালি টর্চার করা হয়, অনেকভাবে যে আপনি কেউ একজন ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হতে পারে। তো এই ক্রাইটেরিয়াগুলো যদি আসে, এখানে লিমিটেড না যে ফিজিক্যাল টর্চার যেটা সেটাই শুধু লিমিটেড না, এটা ফাইন্যান্সিয়াল হতে পারে, এটা
আদার ফর্ম অফ লাইক ভার্বাল হতে পারে। জি। সো এই জায়গাগুলোতে হ্যাঁ, তো আসলে আপনি বলছিলেন সুলতান ভাই যে কোনো লয়ারের মাধ্যমে, বাট অনেক সময় ক্লায়েন্টরা এই বিষয়টি নিয়ে একটি হেসিটেশনে থাকে যে আমি লয়ারের কাছে যাব, সেক্ষেত্রে তো অনেক পয়সা লাগতে পারে। সো সেই জায়গাগুলোতে অনেক মানুষই, আমার ধারণা যে অনেক মানুষ এইগুলোতে অ্যাওয়্যার না। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কারণে সবসময় আপনি লয়ারের কাছে যাবেন, ঠিক আছে, বাট সবসময় যে আপনাকে টাকা দিতে হবে তা না। এখানে আপনি যদি এনসিডিবি, যেটা ডোমেস্টিক ভায়োলেন্স অর্গানাইজেশনের থ্রুতে যান, আপনি সম্ভবত, এটা আপনার অবস্থার উপর ডিপেন্ড করে, যে আপনি লিগ্যাল এইড এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। লিগ্যাল এইডে যদি আপনি এন্টাইটেলড হয়ে থাকেন, তাহলে আপনাকে কোনো টাকা ছাড়াই যে কোনো সলিসিটার ফার্ম আপনাকে একটা নন মনস্ট্রেশন অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করতে যেসব প্রস্তুতি লাগে, অ্যাপ্লিকেশন ফর্ম, উইটনেস স্টেটমেন্ট, আপনার অন্যান্য যত সামগ্রিক ফর্মালিটিস, ওনারা সেগুলা ফ্রি অফ চার্জ বলতে ওনারা হয়তো সরকারের কাছ থেকে পয়সা নেবেন, কিন্তু আপনার পকেট থেকে কোনো টাকা পয়সা দেয়া লাগবে না সেই ক্ষেত্রে। হ্যাঁ, আমি সুলতান ভাই, আমি এই জিনিসটা দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা যারাই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন, তারা আপনারা এই সমস্যাগুলোকে নিজেদের মধ্যে না রেখে, এই সমস্যাগুলোকে যদি আপনারা ডোমেস্টিক অ্যাবিউজ যে অর্গানাইজেশন, চ্যারিটি অর্গানাইজেশনগুলো আছে যারা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করে, আপনারা যদি তাদের সাথে যোগাযোগ করেন, তারাই কিন্তু তাদের লিস্টেড যে লিগ্যাল এইড সলিসিটরস আছে তাদেরকে রেফার করবে। সো সেই জায়গাগুলোতে আপনাদের ওয়ান ওর লেস যে অ্যাটলিস্ট আপনারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলে আপনাদের নিজেদের পকেটের পয়সা থেকে কোনো লিগ্যাল ফিস দিতে হচ্ছে না। বাট অফকোর্স এগুলোতে বেশ কিছু ক্রাইটেরিয়াস থাকে, যেমন আপনি যদি আপনার সার্টেন অ্যামাউন্ট অফ আর্নিং থাকে, আপনার যদি কোনো অ্যাসেট থাকে, সেক্ষেত্রে হয়তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করবে না। বাট এক্ষেত্রে আপনার অফকোর্স ইফ ইউ আর এলিজিবল ইউ ক্যান গেট লিগ্যাল এইড অফকোর্স। আপনি বলছিলেন যে তাহলে কোন ফর্মটা আসলে পূরণ করতে হবে যদি কেউ মনে করে যে না, আই এম নট এলিজিবল ফর লিগ্যাল এইড, so I don't want to pay money, then in that case what they can do, they can fill the form by themselves. কেউ যদি মনে করেন যে না, আমি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করি না, তাহলে আপনারা যেটা করতে পারবেন, যেমন সিটিজেন্স অ্যাডভাইস ব্যুরো আছে, আপনার অনেক অর্গানাইজেশন আছে যারা ফ্রি অফ চার্জ অ্যাডভাইস দিয়ে থাকে। আপনারা ওনাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে এই ফর্মগুলা আপনারা ফিল আপ করতে পারবেন। একটা স্টেটমেন্ট, উইটনেস স্টেটমেন্ট যেটা লাগে, সাক্ষী, সেটা আপনারা দিতে পারবেন। এবং অবশ্যই যেটা ইম্পর্টেন্ট, যে আপনি যে কথাগুলো বলছেন যে আমাকে হয়রানি করা হচ্ছে, তো হয়রানি কিভাবে হয়? এখন যদি আপনাকে একবার একজন ফোন দেয়, তারপরে আপনার ওইটা কোনো হয়রানি, সহজে এটা কোনো হয়রানি হবে না। এটা কম্প্যারিজনটা হচ্ছে, আপনাকে যদি বারবার কেউ ফোন দিয়ে হয়রানি করে, ফোন দিয়ে যেমন আপনাকে দিনের মধ্যে 20 বার ফোন দিয়েছে, এটা একটা হয়রানি। আরেকটা জিনিস, আপনার বাসার সামনে এসে ঘোরাঘুরি করতেছে বা পথে আটকাচ্ছে, সো দিস এনি কাইন্ড অফ ডিস্ট্রেস, আমি যেটা বুঝি সেটা হচ্ছে এনি কাইন্ড অফ ডিস্ট্রেস, আপনাকে যেটা আপনি মনে করেন যে এটা হ্যারাসমেন্টের পর্যায়ে পড়ে, এটা আপনি এক্সপেক্ট করতেছেন না, ইভেন দো আপনি চাচ্ছেন না যে আপনার পারপেট্রেটর আপনাকে কন্ট্যাক্ট করুক, সেক্ষেত্রে অবশ্যই আপনার অধিকার আছে এই বিষয়গুলোকে তুলে ধরা, এবং আপনি তখন কিন্তু নন মলেস্টেশন অর্ডারের দিকে যেতে পারবেন। তো জি কাসার ভাই, আপনি বলছিলেন অনেক সময় lot of times যারা the people who are victims of domestic violence, I mean the fact that we mentioned 1 in 4 women, 1 in 7 men, a lot of them are, these are the ones, by the way, the statistics যে গত বছরে ওরা রিপোর্ট করছে, right? The other side of it is there are lots of people who are not reporting it, right? They're fearful and they don't know what to do in these circumstances. And one of the reasons why this program is so important, that we want to bring it to the public, is so that they get a bit of confidence to actually raise these issues,
right? So we are actually genuinely reaching out to, this is the reason why we want to talk about these issues. So in terms of the 1 in 7 men, 1 in 4, these are reported last year. But now the question becomes, Sultan Bhai, for example, to you, as a lot of people really won't call in because they may feel, you know, someone will recognize their voice, their concerns. So on behalf of these viewers, I think it's important that we want to ask questions. So the question to you, Sultan Bhai, is basically, you know, who can actually file these? Because in a family, there's so many different people that face different issues of domestic violence. So I think to elaborate a little bit on who can actually file, and if you can also, because I think allowing for time, against who can you file these the court orders? আপনি এটা কিন্তু একটা সুন্দর কোশ্চেন যে আপনার নর্মাল স্টেশন অর্ডার আমরা মনে করতে পারি যে হয়তো বা হাজব্যান্ড ওয়াইফ এই করবে, বাট এটার তো আপনি লিগ্যাল অ্যাসপেক্ট থেকে এটাকে একটু ডিটেইলড বলে দেন। এইখানে নর্মাল স্টেশন অর্ডারটা কিন্তু আপনি যেটা ল বলেছে যে কানেক্টেড পারসন হতে হবে। কানেক্টেড পারসন কারা? হাজব্যান্ড ওয়াইফ, ছেলে, বাবা, এইরকম যারা রিলেটেড, কিংবা যারা রিলেটেড না, সিভিল পার্টনার্স, আপনার পার্টনার্স, এইরকম আপনি কানেক্টেড পারসনস হতে হবে। সো উইদিন এ ফ্যামিলি কনটেক্সট, কিংবা আপনি ব্লাড রিলেটেড যে হতে হবে তা না। আপনি যদি এখানে কারো পার্টনার্স থাকে, ফর্মার পার্টনার্স থাকে, তাদের দে আর কল কানেক্টেড পারসন, তো তাদের এগেইনস্টে আপনি নর্মাল স্টেশন অর্ডারটা অ্যাপ্লিকেশন করা যাবে। ওয়ারেজ একটা এক্সাম্পল হচ্ছে, যেমন আপনার নেইবার আপনাকে হ্যারাস করছে, আপনি কিন্তু নেইবারের এগেইনস্টে নর্মাল স্টেশন অর্ডারটা অ্যাপ্লিকেশন করতে পারবেন না, because the relationship is not defined as a connected person. জি, আপনাকে আপনার সেটা আরেকটা টপিকে আমরা চলে যাব, নেইবার এগেইনস্টে হ্যারাসমেন্ট অ্যাক্টের এগেইনস্টে করা যাবে, বাট আপনি কানেক্টেড পারসন হতে হবে, যে হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, ছেলে, grandparents, even grandparents. And the other thing actually related to finances, because like you mentioned earlier, domestic violence and it's not always physical, it's also financial. So there may be a lot of our viewers, they're actually going through this and they're concerned about how they will manage their finances once they actually file this order. So if based on the fact that there are immediate danger, if that order has been granted by the court, and obviously that person is then removed temporarily, how will they manage? Because that's another reason why maybe lots of people aren't reporting. You know? সুন্দর ভাই, আমি যদি আপনাকে একটু হেল্প করি, সেটা হচ্ছে যে যখন একটা নর্মাল স্টেশন অর্ডার আপনি পেয়ে গেলেন, অথবা যদি কোনো ডোমেস্টিক ভায়োলেন্স, ইফ ইট ওয়াজ রিপোর্টেড টু দ্য পুলিশ অর ডোমেস্টিক ভায়োলেন্স যে সাপোর্ট অর্গানাইজেশনগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে তারা রিফিউজে নিয়ে যাবে, আপনাকে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দেবে, এবং আপনার ওই যে ইমিডিয়েট যে আপনার অ্যারেঞ্জমেন্ট যেগুলো দরকার সেগুলো অফকোর্স তারা আপনাদেরকে করে দিবে। বাট এখন এক্ষেত্রে আপনি যদি অন্য কিছু অ্যাড করেন আমার সাথে। আপনার এই ক্ষেত্রে আমি আরেকটু অ্যাড করি ইমতিয়াজ ভাই, আপনারা দর্শকরা, আপনাদের মানে যারা দেখছেন ভিউয়ার্সদের বেনিফিটের জন্য, আপনার নট নেসেসারিলি কিন্তু আপনাকে বাসা ছেড়ে চলে যেতে হবে। আপনি যদি মনে করেন না আমার বাসা সেফ, ফার্স্ট অফ অল আপনার যদি মনে করেন যে আপনি সেফ না, তাহলে আপনার যদি ইমার্জেন্সি ম্যাটারে একটা কল নেই। জি দর্শক বলুন, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, জি আপনার প্রশ্ন বলুন, আপনার নাম বলে আপনার প্রশ্ন বলুন এবং কোথা থেকে ফোন করেছেন। আমার নাম মোহাম্মদ। জি মোহাম্মদ ভাই, স্টুডিওতে বলছি আমি। জি মোহাম্মদ ভাই, আসসালামু আলাইকুম, আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনার কোথা থেকে বলছেন? আমি আমার একজন রিলেটিভের একটা কেসের ব্যাপারে একটু আপনার জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। জি বলুন, আপনার প্রশ্নটা বলুন। ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারে উনি এই দেশে আসছিলেন ব্রিটিশ সিটিজেনের স্পাউস হিসেবে, তারপরে বিভিন্ন রকমের ঝামেলা হয়, পুলিশিং এনগেজ হয়, তারপরে সে উইদিন 5 ইয়ার্স টাইমের মধ্যে 3-4 টাইম দেশে চলে যায়, দেশে কিছুদিন থেকে আবার ব্যাক করে, এইভাবে করতে করতে লাস্টে 5 ইয়ার্স কমপ্লিট হওয়ার পূর্বেই সে পার্মানেন্টলি দেশে চলে যায়।
দেশে গিয়ে ডিভোর্স কমপ্লিট করে, এখানেও ডিভোর্স কমপ্লিট হয়। তো এখন সে এখন মানে দেশে ভালো পাচ্ছে না, আবার সে সামহাও ব্যাক করতে চায়। তো বলতেছে ওখান থেকে কি আর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস এখানে করা যাবে কিনা, বাট এনি অথবা এনি আদার। আপনার থ্যাংক ইউ দর্শক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের গেস্ট আপনার উত্তরটা দিবেন। আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন, আপনার উত্তরটা আমার গেস্ট ইনশাআল্লাহ দিবেন। জি সুন্দর ভাই, আমরা যে কথাটা বলতেছিলাম, আমার প্রশ্ন যাওয়ার আগে আপনি যেটা বলতেছিলেন সেটা একটু। উনার প্রশ্নের উত্তর হচ্ছে, আপনার যদি উনি যার কথা বলছেন উনি বাংলাদেশে চলে গেছেন, আমি ধারণা করছি যে উনি বাংলাদেশের নাগরিক, সেটা যদি হয়ে থাকে তাহলে উনি ডোমেস্টিক ভায়োলেন্সের আগে এখানে কোনো রিপোর্ট করেছেন কিনা, জিপি আপনার কাউন্সিলে কিংবা অন্য কোথাও আপনি পুলিশে কোনো রিপোর্ট করেছিলেন কিনা? এখানে একটা সার্টেন ফ্যাক্ট হচ্ছে এই কেসের ক্ষেত্রে যে উনি অলরেডি ডিভোর্সড। জি, দেয়ার ইজ নো ফার্দার রিলেশনশিপ, এখানে কোনো রিলেশনশিপ নাই। দর্শক, আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে তার আগের রিলেশনশিপের উপর বেস করে আসলে তিনি কোনো কিছু করতে পারবেন না, আমি যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং। কারণ হচ্ছে যে সে এই দেশে থাকা অবস্থায় যখন সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিল, তখন সে কিন্তু একটা অল্টারনেটিভ কনসেশন নিতে পারতো, এবং তার ওই জায়গাটায় সুযোগ ছিল, যেহেতু সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিল, তখন সে ওই ভিসাটাকে সুইচ করে, যেহেতু ডিপেন্ডেন্ট থাকার আর কোনো সুযোগ ছিল না, রিলেশনশিপ ব্রেকডাউন করেছে ডিউ টু দ্য ডোমেস্টিক ভায়োলেন্স, তখন সে থাকা অবস্থায়, যেটা এখন এমবিডিএসি হয়েছে, ডিডিভিসি করতে পারতো, ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশন অ্যাপ্লিকেশন করতে পারতো, যেটা 3 মাসের। আপনারা দর্শকরা জেনে থাকবেন যে এই যে কনসেশন পিরিয়ডটা হচ্ছে 3 মান্থস। এই 3 মান্থসের আমার কায়সার ভাই উনি বলেছিলেন যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যে যখন কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়বে, তখনই তার অল্টারনেটিভ রুটটা চালু হয়ে যাবে, যে এমভিডিএসি যেটা কারেন্ট রুল, এটার আন্ডারে যদি কেউ অ্যাপ্লিকেশন করে 3 মাসের কনসেশন লিভ পাবে এবং সে বেনিফিট ক্লেম করতে পারবে। সো এই জায়গাটা একটা ওপেন ওয়াইড, এবং যদি কেউ এই 3 মাসের কনসেশন রুটটায় অ্যাপ্লিকেশন করে সাকসেসফুল হয়, তারপরে তাকে উইদিন দ্যাট 3 মান্থস হি অর শি গেটস ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম দ্য লোকাল অথরিটি অর দ্য ডিডাব্লিউপি। বাট পরবর্তীতে এই 3 মাসের মধ্যে কিন্তু তাকে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে সে, যে জায়গাটা সে স্ট্রেট অ্যাওয়েতে, যে ওই আমাদের দর্শক যে কথাটি বলেছেন, তাকে ব্যাক অ্যান্ড ফোর্থ এই যে বাংলাদেশে যাওয়া আসা, এখানে একটা লিগ্যাল ফাইট দেওয়ার চেয়ে ওই সময় তার উচিত ছিল যে তাকে যদি ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশনটা নিয়ে সেটেলমেন্টটা করতো তাহলে ভালো হতো। বাট আমি এই মুহূর্তে আমার দেখছি না যে তার ফিরে আসার এই রুটে কোনো জায়গা আছে। But I think the other question is with non-molestation orders specifically, from what I understand, is an immediate danger, right? Yes, and we are coming to that point, but answering to the very specific questions from our guest, I mean from the দর্শক, যে Yeah. দর্শকের যে প্রশ্নটা করেছেন সেটা আপনার কি মনে হয় যে ইমিগ্রেশন পারপাসে আর তার কোনো আছে? আমি মনে হয় ইমতিয়াজ ভাই আপনি এটা বিশদভাবে বলেছেন যে কি ম্যাটার। আরেকটা যেটা কায়সার ভাই বলছিলেন যে ইমিডিয়েট রিস্ক অফ হার্ম, এইখানে উনি অনেকবার আসছেন গেছেন, সো ইমিডিয়েট কোনো রিস্ক অফ হার্মটা এস্টাবলিশ করাটা এটা এখন খুবই একটা ডিফিকাল্ট প্রসিডিউর। সো আমার মনে হচ্ছে না সেটা। আরেকটু অ্যাড করি, আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে এখানে কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশনটা নিতে চান, আমি একটা উদাহরণ দিতে পারি। অনেকে কি করে, এই প্রপার লিগ্যাল অ্যাডভাইস না পাওয়ার কারণে তারা প্রাইভেট লাইফ রুটে অনেক সময় অ্যাপ্লাই করে। যারা ভিকটিম হয় তারা এই ডোমেস্টিক ভায়োলেন্স সম্পর্কে অনেকে সচেতন থাকেন না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক দেখেছি যে অনেকে পুরুষ যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, কিন্তু তারা যখন ইমিগ্রেশন লয়ারের কাছে গিয়েছে, ইমিগ্রেশন লয়ার তাকে একটা প্রাইভেট লাইফ রুটে এফএলআর এফপি করে অ্যাপ্লিকেশন করে, যেখানে চাইল্ড থাকতে পারে সেটার উপরে বেসিস করে, অথবা কারো কারো ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাসাইলাম করে দিচ্ছে। বাট প্লিজ দর্শক, আপনারা এই জিনিসটাকে খুব কেয়ারফুলি একজন ফ্যামিলি ল এক্সপার্টের কাছে যাবেন এবং তাদের কাছ থেকে শুনবেন যে তার বেস্ট ইমিগ্রেশন পদক্ষেপটা তার কী হবে। সো সেক্ষেত্রে
এরা এই যে ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশনের ক্ষেত্রে যে জিনিসটা মূলত দেখা হয় সেটা হচ্ছে লাস্ট লিভটা তার স্পাউস হিসেবে ছিল কি না, ইয়েস অর নো। যদি লাস্ট লিভটা স্পাউস হিসেবে থাকে তাহলেই আপনি এই ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশনের জন্য সাবসিকুয়েন্টলি আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এটা হচ্ছে রুল। সো সেক্ষেত্রে দর্শক আমরা দেখছি না যে এটা তিনি অন্য রুটে আসতে পারবেন যদি যে কোনো ওয়ার্ক পারমিট অথবা অন্য কোনো ক্যাটাগরিতে যদি সে আসতে চায় স্টুডেন্ট হিসেবে আসতে পারবে, বাট আনফর্চুনেটলি এই কনসেশন ইউজ করার আর তার কোনো সুযোগ নাই। আমরা যেটা বলছিলাম কায়সার ভাইয়ের প্রশ্নের দিকে আসে যে কে কে করতে পারবে। সো সুলতান ভাই, আমি যদি আপনাকে ভেরি স্পেসিফিক যে জিনিসটা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি ক্লারিফাই করেন, সেটা হচ্ছে যে আমি কি আমার ফ্রেন্ডের এগেনস্টে নন মলেস্টেশন করতে পারবো কিনা? দর্শক বৃন্দ, যে সাধারণত এটা আপনার ফ্রেন্ড এর এগেনস্টে আপনি কানেক্টেড পারসন কিনা এইটা হচ্ছে কোয়েশ্চন। সো মোর লাইকলি হচ্ছে যে আপনি ফ্রেন্ডের এগেনস্টে করতে পারবেন না, যে আপনার ইন জেনারেল 90% নন মলেস্টেশন অর্ডারটা হাজব্যান্ড ওয়াইফের এগেনস্টে কিংবা ওয়াইফ হাজব্যান্ডের এগেনস্টে কিংবা আনম্যারিড পার্টনার আন্ডার ফ্যামিলি ল অ্যাক্ট। কানেক্টেড পারসনের একটু এলাবোরেশন করলেই হয়তো আমরা এটা একটু ক্ল্যারিফাই হবে। এখানে আরেকটু আমার একটা কোয়েরি ছিল এই 2-1 দিন আগে। জি, আমার একটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে যে আমি আমার কলিগের বিরুদ্ধে আনতে পারবো কিনা নন মলেস্টেশন অর্ডার। আপনি আপনার কলিগের এগেইনস্টে হ্যারাসমেন্ট অ্যাক্টের আন্ডারে আপনি একটা অর্ডার আনতে পারবেন। ইনজাংশন, এটাও একটা ইনজাংশন অর্ডার। আমরা যতদূর জানি নন মলেস্টেশন হচ্ছে আন্ডার ফ্যামিলি ল অ্যাক্ট। সো সেক্ষেত্রে হ্যারাসমেন্ট অ্যাক্টের আন্ডারে আপনি কিন্তু ইনজাংশন আনতে পারবেন। আর আমরা জানি নন মলেস্টেশন অর্ডারও কিন্তু একটা ইনজাংটিভ অর্ডার, এবং এই অর্ডারের মাধ্যমেই কিন্তু পারপেট্রেটর যে ডোমেস্টিক অ্যাবিউজটা করেছে তার বিরুদ্ধে একটা অর্ডার, এটা একটা সিরিয়াস অর্ডার, এবং এই অর্ডারের মাধ্যমেই তো তার প্রত্যেকটা পথ বন্ধ করে দেওয়া হয় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। এখন আমরা within 2 minutes আমরা ব্রেকে যাব। So I was going to ask, in terms of connected person, this is relevant. Can you bring an order against your in like mother-in-law, father-in-law? Because that, in terms of immediate, whether it's your children, your spouse, I think that connected person definition টা একটু ওইভাবে একটু স্পষ্ট হয়ে আসবে, কিন্তু ওইটা লতেই বলে দিই। এক্স্যাক্টলি, এটা আমরা যদি একটু এলাবোরেট করি তাহলে আমি থিংক। জি কায়সার ভাই, আপনার আমাদের আপনি যে প্রশ্নটা করেছেন যে মাদার ইন ল বা ফাদার ইন ল তার বিরুদ্ধে করতে পারবে কিনা, এই প্রশ্নের উত্তরটিতে আমরা আসব। দর্শক, আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন। আমরা বিরতির পরেই আরও অনেকগুলো বিষয় নিয়ে নন মলেস্টেশন অর্ডারের উপরে অনেকগুলো বিষয় নিয়ে আমরা ফোকাস করার চেষ্টা করব, এবং কায়সার ভাই আপনার প্রশ্নের উত্তরটাও আমাদের গেস্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফ্যামিলি ল বিষয়ে আপনার পারিবারিক সমস্যাসমূহ নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদের গেস্ট পাবলিক অ্যাক্সেস ব্যারিস্টার চৌধুরী সুলতান আমাদের সাথে আছেন। তিনি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমার সাথে এই প্রোগ্রামের কো-হোস্ট জনাব কায়সার খান আছেন। আমরা ফ্যামিলি লয়ের খুঁটিনাটি সব বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব, এবং যে প্রথম পর্বে আমরা আলোচনা করেছি যে ডোমেস্টিক ভায়োলেন্স এবং নন মলেস্টেশন অর্ডারটা কি সেটা আমরা দেখার চেষ্টা করেছি। আমরা এখন আমার গেস্টের কাছে জানতে চাইব যে নন মলেস্টেশন অর্ডার কী ধরনের, আপনি একটু বলেছেন যে কী ধরনের এভিডেন্স লাগবে, সেক্ষেত্রে এভিডেন্স এবং প্রসিডিউরাল বিষয়টা নিয়ে যদি একটু বলতেন যে কিভাবে একজন লোক কনফিডেন্টলি তার ডোমেস্টিক অ্যাবিউজের বিরুদ্ধে, পারপেট্রেটরের বিরুদ্ধে একটা কোর্ট অর্ডার আনতে পারবে, একটু যদি বলুন। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। দর্শকরা আপনারা শুনছিলেন যে কে অ্যাপ্লিকেশন করতে পারবে। যে এখানে বলা হয়েছে লতে, যে ফ্যামিলি ল অ্যাক্ট 1996 সেকশন 62(3)তে বলা হয়েছে যে কানেক্টেড পারসন, হচ্ছে যারা আপনার সাথে ফ্যামিলিয়াল কিংবা ইন্টিমেট
রিলেশনশিপে আছেন, উনারা হাজব্যান্ড ওয়াইফ পার্টনার কিংবা বাবা মা, ফাদার ইন ল, মাদার ইন ল, এইরকম ছেলে মেয়ে, তারা কানেক্টেড পারসন হিসাবে কনসিডার করবে এই অ্যাপ্লিকেশনের জন্য। এবং আপনার যদি এরকম সিচুয়েশন হয় যে আপনি কারো দ্বারা হ্যারাসড হয়েছেন এবং আপনি তখন অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়াটা হচ্ছে যে দুই ধরনের অ্যাপ্লিকেশন করা যায়। যে অ্যাপ্লিকেশন করা যাবে আপনি কোর্টে অ্যাপ্লিকেশন করলে, আমি অবশ্যই রেকমেন্ড করব যে এরকম অ্যাপ্লিকেশনে যে আপনি আইনি সহযোগিতা পরামর্শ বলেন কিংবা রিপ্রেজেন্টেশন নিয়ে এরকম অ্যাপ্লিকেশন করতে। আপনি উইদাউট নোটিস অ্যাপ্লিকেশন করতে পারবেন কিংবা উইথ নোটিস। উইদাউট নোটিস অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে কখন করবেন আপনি, যে আপনি আদার সাইডকে না জানিয়ে, ফর এক্সাম্পল কারো হয়তো ফ্যামিলিতে সমস্যা হয়ে গেছে হাজব্যান্ডের সাথে ওয়াইফের সাথে এবং খুব বেশি আপনি হয়রানির শিকার হচ্ছেন, আপনাকে ফোন দিয়ে আপনাকে ফিজিক্যালি হ্যারাস করা হচ্ছে, আপনাকে ফোন দিয়ে হ্যারাস করছে, আপনার টাকা পয়সা নিয়ে হ্যারাস করা হচ্ছে, আপনাকে থ্রেট দেওয়া হচ্ছে যে আপনাকে ফিজিক্যালি হয়তো মারধর করা হবে কিংবা মেন্টালি টর্চার করা হচ্ছে, সেক্ষেত্রে আপনি উইদাউট নোটিস অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আপনাকে দেখাতে হবে যে লতে যেটা বলে যে তিনটা ক্রাইটেরিয়া, সেকশন 42-তে বলেছে সিগনিফিক্যান্ট রিস্ক অফ হার্ম, যে এরকম অর্ডার যদি আপনি অন্য আরেকজনকে আপনার ফর্মার হাজব্যান্ড ওয়াইফ কিংবা ওয়াইফের কানেক্টেড পারসন বেসিক্যালি পারপেট্রেটর যেই হোক না কেন, আমি যদি সুলতান ভাই একটু সুযোগ দেন, সেটা হচ্ছে যে পারপেট্রেটরের বিরুদ্ধে আপনি যখনই এই ধরনের অর্ডার আনতে যাবেন তখন সিগনিফিক্যান্ট হার্ম, দ্যাট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট রিস্ক অফ হার্ম, সিগনিফিক্যান্ট রিস্ক অফ হার্ম। সো এইটাকে আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে। এবং এরকম যদি এই যে ফার্স্ট ক্রাইটেরিয়াটা যদি থাকে কোনো কেসের ক্ষেত্রে, আপনি সেক্ষেত্রে যেমন আমরা ডিফিকাল্টিসটা কোন জায়গায় সুদান ভাই, আমি একই ঘরে আছি, জি, আমি দিনের পর দিন অ্যাবিউজড হচ্ছি, আমি কাউকে বলতেও পারছি না, বাট in that case, even in that case, while you are staying in that matrimonial house, still you can go for an order. আপনি না জানিয়ে, যেটা উইদাউট নোটিশ, আমার সুলতান ভাই বলেছে উইদাউট নোটিশ, আপনি তাকে না জানিয়ে, যে পারপেট্রেটর সে যেহেতু যদি জানে আপনি একটা লিগ্যাল অ্যাকশন নিতে যাচ্ছেন, তখন হয়তো আপনাকে স্টপ করবে অথবা আরও কোনো হার্ম করতে পারে, সেক্ষেত্রে তাকে না জানিয়ে আপনি কোর্টে গিয়ে একটা অর্ডার এনে আপনার লয়ার এটাকে সার্ভ করে দেবে তাকে, এবং সেদিন থেকে সে আর আপনার সাথে এ ধরনের কোনো অ্যাবিউসিভ বিহেভিয়ার করতে পারবে না। সো আপনি যেটা করছেন সেটা করেন, আমি হয়তো এটুকু বলে একটু এখানে যেটা হচ্ছে তিনটা জিনিস, যে সিগনিফিক্যান্ট রিস্ক অফ হার্ম, যে আপনি যদি এখনই অ্যাপ্লিকেশনটা না করেন আপনাকে হয়তো ফিজিক্যালি করা হবে, টর্চার, আপনাকে মারধর করা হবে কিংবা মেন্টালি টর্চার করা হবে কিংবা অন্যান্য সমস্যা হতে পারে, এই জন্য আপনার ইমিডিয়েট একটা অর্ডার দরকার। সেকেন্ড হচ্ছে যেটা যে আপনার আর্জেন্সি, এটা আর্জেন্ট হইতে হবে, যে না এখনই যদি আমি না করি এটা আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আরেকটা যেটা হচ্ছে যে আপনাকে ডিটারেন্স, যেটা যে আপনি যদি আদার সাইডকে জানিয়ে দেন যে আপনি এরকম একটা অ্যাপ্লিকেশন করছেন, তখন আদার সাইড হয়তো সামহাও আপনাকে কোর্টে যেতে দিবে না, স্টপ করবে, আপনাকে স্টপ করে ফেলবে। সেই রকম ক্ষেত্রে আপনাকে উইদাউট নোটিস অ্যাপ্লিকেশন যেতে হবে। আরেকটা জিনিস ইমতিয়াজ ভাই বলছিলেন যে কখন এটা করা যাবে কিংবা একই বাসায় থেকে করা যাবে। হ্যাঁ দর্শকরা, এটা করা যাবে, কিন্তু আপনার মুখের কথাটাই অনেক সময় যথেষ্ট না, আপনাকে দেখাতে হবে যে আপনি যদি ফিজিক্যালি কখনো হ্যারাসড হয়ে থাকেন, যে আপনার কোনো প্রমাণ আছে কি, আপনার যে ছবি, যে এখানে কোনো ফিজিক্যাল অ্যাবিউজের ছবি আপনি ডাক্তারকে যদি রিপোর্ট করে থাকেন, সেই কিংবা অনেক সময় বাচ্চারা স্কুলে যায় যে আপনি স্কুলে বলেছেন যে, কিংবা বাচ্চারা স্কুলে গিয়ে বলেছে যে এরকম আমার বাবা আমার মাকে কিংবা কোনো পারিবারিক সমস্যা হয়েছে, পুলিশকে যদি আপনি জানিয়ে থাকেন, যে পুলিশ সেই রিপোর্ট আপনি ওইটার উপর নির্ভর করে এরকম একটা অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। See, the thing is that a lot of times আমার যেটা মানে অনেকজন তো আসলে সংসার করতে গেলে they want the relationship to work, right? Majority of times when they are in that relationship, but collating or collecting basic evidence isn't the most intuitive thing. Now this is where, as someone who is subjected to abuse,
you then need to think about this. This is the reason why we're raising this, and we're raising it in that way, because without that it becomes a problem to show how your life is at threat. So from again the key thing here, I mean, what is the threshold? Because in terms of going for a non-molestation order with notice and without notice, there has to be a threshold or a reason between that, right? So from again elaboration on what imminent threat is there, and and again, this is it. Do you initially, when you are raising it through someone or directly yourself, filling out the forms to the court, whichever way you go, is there, what evidence do you need to put? Because it may be that you don't want to come back and have these issues, because coercion, like we mentioned in that 1 in 4 women, 1 in 7, which is actually as adults, 1 in 9 adults nationally last year, but a lot of people don't actually report it because they probably have this fearful, or the perpetrator is always saying, do you know what, I'm sorry, it won't happen again. And so, yes, you know, a lot of people are always thinking, I want this relationship to work. Yes, whether it's dependent financially, but yeah, so that maybe we can, by all means. Caller, assalamu alaikum. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার বলুন প্লিজ। আমি স্টুডিওতে কথা বলছি। জি, আপনি স্টুডিওতে কথা বলছেন। কলার, আপনার নামটা বলে আপনার প্রশ্নটা করুন প্লিজ। হ্যাঁ, আমার নাম সোহেল আহমদ চৌধুরী, ল্যাঙ্কাশায়ার থেকে বলছি। ওকে সোহেল ভাই, বলুন প্লিজ। এই যে মেয়েরা যে কমপ্লেন করে যে আমাকে আমার হাজবেন্ড রেপ করছে, জি, এটা হাজবেন্ড ওয়াইফকে রেপ কিভাবে করে? জি জি জি, দর্শক আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আমার গেস্ট আপনার প্রশ্নটা উত্তর দিবেন। কারণ হাজবেন্ড ওয়াইফ কিভাবে রেপ করবে, এটা তো আমরা তো বুঝি না। ওয়াইফ তো অনেক সময় করেছে, আমার বেলায় কিছু হয়েছে। জি জি, দর্শক আপনি যে প্রশ্নটি করেছেন, এটা একটা ভেরি সেন্সিটিভ ইস্যু, যেটা হচ্ছে আমরা অনেক সময় ম্যারিটাল রেপ সম্পর্কে অবগত না, আমরা বুঝি না। আমরা এই জিনিসটাকে মনে করি যে হাজব্যান্ড এবং ওয়াইফ একে অপরের এটা অধিকার। হ্যাঁ, অবশ্যই এটা অধিকার। দর্শক, আপনাকে লাইনটা আমরা লস্ট করেছি, আপনি দেখতে থাকুন, আপনার প্রশ্নের উত্তরটি আমার গেস্ট দিবেন ইনশাআল্লাহ। সো যে বিষয়টিতে আসতেছিলাম আমি, তার আগে কাসরা ভাই আপনি যেটা বলছিলেন সেটা একটু কন্টিনিউ করেন, তারপর আমরা তো পয়েন্টটা হইতেছে যে অনেক পরিস্থিতিতে in terms of majority of families, there's always going to be a bit of struggle, bit of understanding, bit of problems. The question becomes, where is the red lines? Where has that domestic violence become domestic violence compared to a bit of struggle? And the confidence that people will get to actually then collate the information to file the non-molestation order as a first thing. The second thing is not fall into the coercion of, you know, this won't happen again and all these things. That's the reason why a lot of people don't report it. Yeah, so the figures and all the charities, in fact, even there are many cases where they go forward but then they don't actually file charges. So there are many organizations that are aware of other, but at the end it's still the victim that has to report and file that case, right? Yes. So in this case, that threshold is what we're asking, right? Without notice and with notice, where is the threshold and what evidence in detail do we need to give to prove to the court that this is the case? Thank you, কায়সার ভাই। দর্শকরা এইটা মনে রাখতে হবে যে নন মলেস্টেশন অর্ডারটা কিন্তু একটা সিভিল অর্ডার। সো এইখানে আপনার একটা সিভিল কোর্টে, ফ্যামিলি কোর্টে যেটা থ্রেশহোল্ডটা হচ্ছে ব্যালেন্স অফ প্রবাবিলিটিস। সো এটা নট লাইক এ ক্রিমিনাল ম্যাটার যে বিয়ন্ড রিজনেবল ডাউট। তো এইখানে আপনার প্রমাণগুলা লাগবে। ওই যে আপনি আরেকটা কথা বলেছিলেন যে আপনি একই বাসায় থাকছেন, আপনি কি প্রমাণ দিতে পারবেন? এক্স্যাক্টলি। তো এটা দর্শকরা যে অনেক সময় দেখা যায় যেটা আমাদের ফ্যামিলি কোর্টে গেলে যেটা হয় কভার্ট রেকর্ডিং, যে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ডকে রেকর্ড করছে একজন আরেকজনের পারমিশন ছাড়া কিংবা কোনো নলেজ ছাড়া। তো সেই ক্ষেত্রে অনেক সময় কোর্টে ওই রেকর্ডিংগুলাকে
নর্মাল রুল হচ্ছে আপনি কাউকে রেকর্ডিং করতে পারবেন না তার পারমিশন ছাড়া, এটাকে বলে কভার্ট রেকর্ডিং। কিন্তু ফ্যামিলি কোর্টে প্রায়ই দেখা যায় যে কভার্ট রেকর্ডিংকে আপনার অ্যালাউ করে এমন এক সিচুয়েশনে যেখানে আপনার যে সিগনিফিক্যান্ট রিস্ক আছে যে এখানে এই রেকর্ডিংটা যদি না শোনা হয় কিংবা এটাকে অ্যালাউ না করে, তো জেনারেলি কোর্ট এটাকে অ্যালাউ করে যেখানে মনে করে যে ওই রিস্কটা আছে যে any piece of documents on any piece of evidence is important. এটা নট অনলি যে আপনার রেকর্ডিং রাখতে হবে, আমার কাছে যেটা মনে হয় যে আপনার অনেকের ভাঙচুর করার স্বভাব আছে, তো ভাঙচুর করে রাখলো, ভাঙচুর করলো ঘরে এসে, এটাও একটা ডোমেস্টিক ভায়োলেন্স, এটাও একটা খারাপ জিনিস। তো সেই জায়গাটায় যদি একটা পিকচার তুলে রাখে, অথবা অনেক সময় আমরা দেখেছি যে আপনার যে ডিসস্যাটিসফ্যাকশন, আপনার কমপ্লেইন্টগুলো যখন আপনি ডিসকাস করেন ইচ আদার, তখন সেখান থেকে অনেক ফ্যাক্ট বের হয়ে আসে, যেমন হাজব্যান্ড ওয়াইফকে অথবা ভিকটিম পারপেট্রেটরকে যে মেসেজ দিচ্ছে, ইচ আদারকে যে মেসেজ প্রদান করতেছে, এটাও অনেক সময় আমরা স্ক্রিনশট নিয়ে এভিডেন্স হিসেবে ইউজ করতে পারি। Call record or not always necessary. Well, no, this is another thing. Mobile niye to we use mobiles quite regularly, right? Yes, so this yes. is a natural thing with someone who's a victim or the one who's the perpetrator of domestic violence would normally exchange messages. এবং এখানে আপনি this is a natural third party witness statement আপনি দিতে পারবেন, যেটা হচ্ছে সাপোর্টিভ এভিডেন্স অফ কোর্স। এইখানে আমি একটু আমরা যে অ্যাপ্লিকেশনটা বলছিলাম যে আপনি যে কোনো সময় যে এই এভিডেন্সগুলা যেটা কায়সার ভাই এবং ইমতিয়াজ ভাই ডিসকাস করেছেন দিয়ে আমরা কোর্টে একটা অ্যাপ্লিকেশন করতে পারি। তো কোর্ট এটাকে প্রথমে যেটা দেখবে যে কোর্ট দেখবে যে আপনি উইদাউট নোটিস একটা অর্ডার দিতে পারে কি না, যে মানে আপনার আদার সাইডকে না জানিয়ে কতটুকু সিরিয়াসনেসটা কতটুকু এটা দেখবে। ইমিনেন্ট ডেঞ্জার যদি থাকে সেখানে সিগনিফিক্যান্ট রিস্ক অফ হার্ম যদি এটা থাকে তাহলে কোর্ট আপনাকে একটা উইদাউট নোটিস অর্ডার দিবে। কোর্ট যদি মনে করে যে না এটা তো আমরা মনে করি না যে ওইরকম আপনারা এক বাসায় আছেন, অত সিরিয়াস কিছু না, এবং এই অর্ডারটা যদি নাও আসে লেম এক্সকিউজ দিয়ে এটাকে যাতে প্রসেসটাকে আবার অ্যাবিউজ না করা হয়, এটা একটা ড্রাকনিয়ান অর্ডার টু প্রোটেক্ট সামওয়ান ফ্রম সিগনিফিক্যান্ট হার্ম। সো এটার থেকে রক্ষা করার জন্য হচ্ছে আপনার এই নন মলেস্টেশন অর্ডারটা, সেটাকে যাতে অ্যাবিউজ না হয় সেটাকে অফকোর্স কোর্ট স্ক্রুটিনাইজ করে। কোর্ট যারা কোর্টে জাজরা আছেন ফ্যামিলি কোর্টে তারা অনেক এক্সপিরিয়েন্স, তো তারা যদি মনে করেন যে না এটা অনেক সময় মিথ্যা কথা বলছে কেউ হাজব্যান্ড ওয়াইফের এগেনস্টে, ওয়াইফ হাজব্যান্ডের এগেনস্টে কিংবা অন্য কারো এগেনস্টে, তখন এই অর্ডারটা উইদাউট নোটিস না দিয়ে কোর্ট যেটা বলবে যে না আমরা আরো 2 সপ্তাহ পরে 2 পার্টিকে নোটিস দিয়ে আমরা কোর্টে আসতে বলবো। তো এরকম যে সময় হবে ইমতিয়াজ ভাই, তখন যেটা হচ্ছে যে আপনার 2 পার্টি কোর্টে যাবে, কোর্টে যাওয়ার পর 2 পার্টিকেই কোর্ট শুনবে, যে হাজব্যান্ড ওয়াইফ যদি হয় কিংবা অন্যান্য কেউ হয়, যে আপনি কি বলছেন আর আপনার কি রেসপন্স এটাতে। তো অনেক সময় যেটা হয় যে অন নোটিস উইদাউট নোটিস যদি অ্যাপ্লিকেশন গ্রান্ট না করে এবং আপনি যদি কোর্টে যান, আপনি কি আসলে বলেন এই ঘটনা তো হতেই পারে না কারণ আমি তখন আমার কাজে ছিলাম, কিংবা আপনি একটা আমরা এভিডেন্স দেখালেন যে আপনি ছিলেন না। আমরা নেক্সট পর্বে দর্শক আমরা যেটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা আগামী পর্বে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে ডিফেন্স নন মলেস্টেশনের ডিফেন্সটা আপনি কিভাবে তৈরি করবেন, আপনার ডিফেন্স কতটুকু আছে। আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমাদের দর্শক যে প্রশ্নটি করেছেন এটা এই ইটসেলফ এইটা নিয়ে কিন্তু একটা প্রোগ্রাম করতে হবে আমাদের, বাট তারপর সংক্ষিপ্তভাবে যদি আপনি যে ম্যারিটাল রেপ সেটা কিভাবে সম্ভব, এইটা এখন আপনার এটা আসলে ক্রিমিনাল লতে আমরা চলে যাচ্ছি, বাট এটা আমি শর্টলি বলবো। আমি আগে একজন সিপিএস এর প্রসিকিউটর হিসাবে আমি কাজ করেছি। তো রেপের ব্যাপারটা ইটস এ কোয়াইট সিরিয়াস অ্যালিগেশন এবং থ্রেশহোল্ডটা হচ্ছে কোয়াইট হাই, এবং এইটা জানা উচিত সবারই যে উইদিন দ্য রিলেশনশিপ কারোর সাথে যদি কেউ ম্যারিড থাকে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ইউ স্টিল নিড কনসেন্ট ফ্রম দ্য আদার পার্টনার ইন্টিমেট রিলেশনশিপের জন্য, এবং কেউ যদি ইন্টিমেট রিলেশনশিপে কনসেন্ট না নিয়ে আপনি ইন্টিমেট
হন কারোর সাথে, তখন এই ক্ষেত্রে অনেক সময় যে রেপের অ্যালিগেশন আসে, অনেক সময় দেখা যায় আপনারা হয়তো জানবেন 80 থেকে 90% ক্ষেত্রে ওই অ্যালিগেশনগুলো কিন্তু আর কোর্টে গিয়ে প্রমাণ হয় না, কিংবা ওই স্টেজে হাজব্যান্ড কিংবা ওয়াইফ যেতেই পারে না। এটা হচ্ছে একটা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স, আমার একদম লেটেস্ট স্ট্যাটিস্টিকটা জানা নেই। তো এই জন্য কেউ যদি অ্যালিগেশনই করেই ডাজ নট নেসেসারিলি মিন যে ওইটা প্রমাণ হয়ে গেছে। তা আপনি এরকম একটা অ্যালিগেশন হলে প্রথম যেটা করবে পুলিশ, আমি একটু অ্যাড করি, যেটা হচ্ছে যে আপনি হয়তো দেখেছেন, আপনার প্র্যাকটিস আপনি অনেক দেখেছেন যে আমরা একটা মামলা পেলাম 2023-এ, সে সিরিজ অফ এলিগেশনস আনছে যে 2020-এর এত তারিখ আমি রেপড হয়েছি, 21-এর এত তারিখ আমি রেপড হয়েছি। সো এই জিনিসগুলো আসলে তো খুব একটা টিকবে না, বাট হ্যারাসমেন্ট তো আছে। আপনার যদি একটা মিথ্যা এলিগেশনস আনে, আপনি হাউ ডু ইউ realize after a couple of months, after a couple of years, you've been sexually abused, you've been raped. So this is quite complicated. So দর্শক, আপনার উদ্দেশ্যে আমরা বলবো যে পার্টনার সে রেপের এলিগেশন আনতেই পারে যদি সেই পার্টনার মনে করে যে সে কনসেন্ট দেয়নি এবং এটা ফোর্সফুল ছিল। আপনার ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আপনি বিয়ে করেছেন, সেও একজন হিউম্যান বিইং, আপনি যাচ্ছে তাই আপনার নিজের মতো করে তাকে যা চাইবেন তা করতে পারবেন। এটা আসলে না, এই দেশের লই না, অনেক দেশের লই এটাকে অ্যালাউ করে না, এবং এটাকে বলে ম্যারিটাল রেপ। সো ম্যারিটাল রেপের আমার গেস্ট অলরেডি বলেছেন যে হাই থ্রেশহোল্ড, বাট স্টিল ডোন্ট গেট টু সারপ্রাইজ যে আপনার যে কোনো একজন যদি কনসেক্সুয়াল সেক্স না হয় ভেরি নেক্সট ইন দ্য মর্নিং অথবা স্ট্রেট অ্যাওয়ে যদি এটাকে রিপোর্ট করে দেয়, দেন ইট ইজ ভেরি কমপ্লেক্স থিং অ্যান্ড ইউ উইল বি চার্জড ফর দ্য ক্রিমিনাল অফেন্স। সো এই জায়গাগুলোতে আমাদের ইচ আদারের প্রতি যে সম্মানের জায়গাটা, সেটাকে খুব খেয়াল রাখতে হবে, এবং এটাকে খুব লাইটলি নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এইটা আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমরা 3-4 মিনিট আছে, এই 3-4 মিনিটের মধ্যে আমি একটা জিনিস খালি বলতে যাচ্ছিলাম আসলে, যদিও আমি মানে ওরকম করে কোনো কোয়ালিফিকেশন ইন টার্মস অফ ইসলামিক কোয়ালিফিকেশন নাই, বাট আমরা তো কিছু মানে as Muslims we have some understanding. Yes. One of the key things as to why, one of the reasons why the hadith of when the wife chooses not to conform to then the hadith of the angels making prayer against the wife, the fact that exists means obviously in Islam you can't just force yourself. That's not something even legally and Islamically. Yes. Right? Okay. The point is there has to be consent. It has to be 30 সেকেন্ডসের মধ্যে আপনি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা শেষ করব, 30 সেকেন্ডসের মধ্যে এই এপিসোড নিয়ে আপনার আর কোনো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? Actually my appeal is to all that are suffering in silence, right? Whether it is you learn a little bit more about where those red lines are. If you are put at risk, then please seek. This is to give you the confidence to seek that legal advice, to then secure yourself, because there's always this time for you to think about and approach the right people and make your case to secure yourself. Yeah. Thank you কায়সার ভাই আজকের অনুষ্ঠানে আপনার অ্যাটেন্ডেন্সের জন্য, এবং আপনি যথেষ্ট তথ্য দিয়ে হেল্প করেছেন। সুন্দর ভাই, আপনার 1.5 মিনিট প্লিজ। জি, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। আমি আসলে টপিকটা এত বড় এবং আমরা এটাকে কন্টিনিউ করব। দর্শক আপনাদেরকে আমরা বলতে চাই যে আমরা এই বিষয়গুলোকে ক্রোনোলজিক্যাল ওয়েতে কন্টিনিউ করব। আর আমার মনে হয় আজকে আমরা কথা বলেছি যে একজন ভিকটিম হলে কিভাবে নন মলেস্টেশন অর্ডারটা অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে আপনার সলিসিটারের হেল্প নিতে হয়, কিংবা কিভাবে আপনি কোর্টে অ্যাপ্লিকেশন করবেন। আপনার প্রথমে উইদাউট নোটিস অ্যাপ্লিকেশন করবেন। উইদাউট নোটিস অ্যাপ্লিকেশন যদি কোর্টে গ্রান্ট না হয়, আপনি এটাকে আবার রিনিউ করা যায়, যে আবার জাজ আপনাকে, কোর্ট আপনাকে সুযোগ দিবে যে আপনি আবার অ্যাপ্লিকেশনটা করেন, যে আপনি বলবে যে না কোনো একটা পার্টিকুলার এভিডেন্স আপনার নাই। আপনি যদি ওই এভিডেন্সটা নিয়ে আসতে পারেন যে কোর্ট যেটা বলছে যে আপনি দেন নাই, আবার আপনি আপনার অ্যাপ্লিকেশন রিনিউ করতে পারেন।
এবং তখনও যদি কোর্ট স্যাটিসফাইড না হয় তখন আমরা এটাকে উইথ নোটিস অ্যাপ্লিকেশন করতে পারবো। থ্যাংক ইউ সুলতান ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন আশা করি দর্শকদের খুব কাজে দিবে। এই অনুষ্ঠানটি একটি সম্পূর্ণভাবে পারিবারিক অনুষ্ঠান, ফ্যামিলি ল নিয়ে আমরা এই অনুষ্ঠানটিতে আলোচনা করব। আমরা যে বিষয়টি আগের প্রোগ্রামে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলেছিলাম, আজকে নন মোলেস্টেশন নিয়ে। আমরা এই নন মোলেস্টেশনের ডিফেন্স এবং বাকি যে বিষয়গুলো আমরা কভার করতে আজকে পারিনি, আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব পাক্ষিকভাবে এনটিভি ইউরোপে শুক্রবার 8টা থেকে 9টা। দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি দেখতে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের উপকারে আসার। ভালো থাকবেন।